এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা প্রস্তুত করব এমন এক অভিনেতাকে, একজন নেতাকে, এমন এক ফিল্ম স্টারকে যাকে তার অভিনীত প্রতিটা চরিত্রকে আপনারা খুবই পছন্দ করেছেন, ভালোবেসেছেন। যখন উনি রাজনীতিতে নামেন তখন জনতা অনেক সম্মান দিয়েছে। আজকাল উত্তরপ্রদেশে তিনি রাজনৈতিক ময়দানে আছেন। প্লিজ ওয়েলকাম উত্তরপ্রদেশের কংগ্রেসের অধ্যক্ষ রাজ বব্বর। আর আপকি আদালতে আজকের মোকদ্দমার জন্য আমাদের জাজ হলেন স্বনামধন্য সাংবাদিক স্মিতা গুপ্তা। যেমন আমাদের পরম্পরা আছে, আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আমাদের আজকের জাজ স্মিতা গুপ্তার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। অনুমতি দিলাম, বিচার প্রক্রিয়া শুরু করা হোক। তাহলে আজকের মোকদ্দমা শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ রাজ বব্বরের ওপর। আপকি আদালতে নেতা আর অভিনেতা রাজ বব্বরের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা দেখেছি যে আপনি কি অসাধারণ কাজ করেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেমা আপনাকে নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, স্টার বানিয়েছে। কিন্তু যখন শীর্ষে ছিলেন, মানুষ আপনাকে ভালোবাসত, ফিল্ম ইন্ডাস্ট্রির আপনাকে প্রয়োজন ছিল, আপনি সব ছেড়ে রাজ্যসভায় চলে গেলেন। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি আবেগের বশে নিজেই নিজের পায়ে কুড়ুল মেরে ফেলেছি। সত্যি তো এটাই যে আমার মনে হয়েছিল যে আমার উপরে অনেক দায়িত্ব দেওয়া হচ্ছে যেন কিছু, তো আমার থেকে কিছু প্রত্যাশা করা হচ্ছে। তো হয় না যে নিজের মনের ভেতর একটা হিরোইজম থাকে, তো আমারও মনের মধ্যে সেটা জন্মেছিল। তো আমি হিরো হয়ে গেলাম আর ভাবলাম যখন সাহায্য চাওয়া হয়েছে তো সাহায্য করে দেবো আমি। ব্যাস, সাহায্য করলাম আর আমি গর্ববোধ করি যে আমি সাহায্য করেছি। কোনো খারাপ কাজে আমি করিনি, যেটা আমি ঠিক বুঝেছি আর যেটা আমার ঠিক মনে হয়েছে, আর আমি ঠিক কাজের জন্যই সাহায্য করেছি। অবশ্যই তার জন্য আমার কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও হয়েছে, অনেক আর্থিক ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। দেখুন, আপনার যা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে সে তো বুঝলাম, কিন্তু যে ক্ষতিটা ফিল্ম ইন্ডাস্ট্রির হলো, ওই সময় আমার মনে আছে আপনার দালাল ফিল্ম রিলিজ করেছিল, যথেষ্ট হিট হয়েছিল, আর অনেক ফিল্মের অফারও ছিল আপনার কাছে। ঠিকই বলেছেন। প্রথমবার যখন আমাকে সংসদ বানানো হয় রাজ্যসভায়, সেই সময় আমার কাছে 63টা ফিল্ম ছিল। সেই বিষয় আমি যখন রাজ্যসভায় আমাকে জায়গা দেওয়া হলো, আমি রাজ্যসভার সাংসদ হলাম, তো আমার মনে হলো এটা তো বেশ দায়িত্বপূর্ণ একটা কাজ। এখানে হেলায় ফেলায় কাজ করলে তো চলবে না। তো আমি নিজেকে একটু বেশি সক্রিয় রেখেছিলাম। ওই সক্রিয় হতে হতে এতটাই সক্রিয় হয়ে গেলাম যে 63টা ফিল্ম করার পরে আমি সিনেমা করা বন্ধ করে দিলাম, আর আমি এই দিকে আরো বেশি করে সময় দিতে থাকলাম। আপনার বিষয়ে এসব কথা আরো বেশি করে ওঠে কারণ আপনি কোনো ফিল্মি পরিবার থেকে আসেননি। আপনাকে কেউ থালা সাজিয়ে দেয়নি, আপনি নিজের দমে পুরো জায়গা তৈরি করেছিলেন। আর আমি শুনেছিলাম যে দারা সিং এর সিনেমা দেখে দেখে আপনি প্রেরণা পেয়েছিলেন। দেখুন সাহেব, আপনার রিসার্চ যথেষ্ট গভীর আর পুরোপুরি সঠিক। কারণ সত্যিই আমি ছোটবেলায় প্রথম যাকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলাম তিনি দারা সিং আর তার ফিল্ম, আর আমার খুব ভালো লাগতো। কিন্তু জাম্প যেটা আমি দারা সিং এর পরে যে জাম্পটা মেরেছিলাম সেটা ছিল দিলীপ কুমার। তো দারা সিং থেকে দিলীপ কুমার, এরাই আমার জীবনের দুটো গুরুত্বপূর্ণ ফিল্মি অনুপ্রেরণা ছিলেন, যাদের জন্য আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি। এটা কি সত্যি যে শুরুতে যে প্রথম সিনেমা আপনি করেছিলেন সেটাতে আপনার রোল শুধুমাত্র আধা সেন্টেন্সেস ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ওই সিনেমাটা 500 টাকার বিনিময়ে করেছিলাম। ফিল্মের নাম ছিল সারদা। আর এমনিতে আমি ওই সিনেমাটাতে সেকেন্ড হিরো ছিলাম, সারিকা দেবীর অপোজিটে। কিন্তু একদম শেষে আমার মুখ দেখা যায়। আর জিতেন্দ্র সাহেব যখন আমাকে ধরে ফেলেন তখন আমি ওনাকে বলি যে আপনি আমাকে চিনতে পারেননি তো? তো সারিকা বলেন যে ইনিই সেই ব্যক্তি। ব্যাস, এইটুকুই লাইন ছিল আমার। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে চিনতে অনেক দেরি করে ফেলেছে। আমি শুনেছি যে আপনাকে রোল পেতে শক্তির রোল পেয়েছিলেন, যেটা পরবর্তীকালে অমিতাভ বচ্চন করেছিলেন।
উম, সত্যি বলেছেন এটা। এটা সত্যি যে আমি আমায় সেলিম জাভেদ সাহেব দিল্লিতে আমি নাটক করতাম, থিয়েটার করতাম। আর সেখান থেকেই আমাকে পছন্দ করেছিলেন। আর আমার নাটক দেখেছিলেন ওনারা, আমাকে স্ক্রিন টেস্টের জন্য ডেকে পাঠান। আমার স্ক্রিন টেস্টটাকে দিলীপ কুমার সাহেবকে দেখানোও হয়। প্রোডিউসার মুসির রিয়াজ সাহেব ছিলেন। আর ডিরেক্টর ছিলেন রমেশ পিস সাহেব। আমি সিলেক্ট হলাম। কিন্তু তারপর কোনো বাণিজ্যিক কারণের জন্য আমাকে ওই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আগে আমাকেই সাইন করা হয়েছিল। ওনাদের ওই আর মনে কি। হয়েছিল অমিতাভ বচ্চন অনেক বেশি পয়সা কামিয়ে দেবেন। এই কথাটা তো ঠিকই, কারণ সেই সময় উনি একজন স্টার ছিলেন আর আমি একজন নতুন অভিনেতা। যদিও এই কথাটা কখনো আমি নিজের মুখে বলিনি, কিন্তু এই কথাটা জাভেদ সাহেব রিসেন্টলি মানে তার নিজের একটি ইন্টারভিউতে বলেছিলেন যে শক্তি সিনেমাটাতে অরিজিনালি যে হিরো ছিল, যে মেন ক্যারেক্টার, সেটা কিন্তু প্রথমে রাজ বাব্বারেরই ছিল। তো আজকে আমি প্রথমবার সবার সম্মুখে এই কথাটা বলছি, কারণ এর আগে কখনো এই কথাটা বলিনি। আরেকটা কথা ফাঁস করে দিই, উম, হুম। নমক হালাল ফিল্মটা যখন হচ্ছিল সেটাতে আপনাকে যে রোলটা অফার করা হয় সেটা পরে আপনার থেকে ছিনিয়ে নিয়ে শশী কাপুরকে দিয়ে দেওয়া হয়। স্যার, আমার সাথে এরকম দুর্ঘটনা পরপর হতেই থেকেছে, কারণ আমার তো যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা অন্য কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে যেত। আমি সেটাকে ছিনিয়ে নেওয়া বলবো না। আমায় প্রকাশ মেহরা সাহেব দুটো সিনেমার জন্য সাইন করেছিলেন, একটা নমক হারাম আর আরেকটা ছিল নমক হালাল। সরি, এখন তো আমার নামটাও ঠিক করে মনে নেই যে নমক হারাম ছিল না নমক হালাল। নমক হালাল হয়তো। সাইন করেছিলেন, আমাকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, ওখানে থাকার আমার কাছে কোনো জায়গা নেই, সবার আগে আমাকে একটা থাকার জায়গা দিন। উনি আমার থাকার জন্য ১ বছরের একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি বলেছিলাম যে এইসব যখন উনি আমাকে বললেন যে কিছু সমস্যা হয়েছে যার জন্য এই রোলটা তোমায় দিতে পারছি না, বললাম যে ১ বছরের জন্য আমি এখানেই থাকবো। তো বললেন কবে ছাড়বে? আমি বলেছিলাম ৩১শে ডিসেম্বর 79 ছাড়বো আমি, কারণ ১লা তারিখে আমি গিয়েছিলাম, মানে ১লা ডিসেম্বরে। তো উনি আমার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়েছিলেন। রোল হয়তো দেওয়া হয়নি, কিন্তু আমাকে এই ঘরে ওই বাড়িতে ১ বছর থাকতে দিয়েছিলেন। শুধু ওই ঘর ওই বাড়ির জন্যই হয়তো আজকে আমি বম্বেতে রয়ে গেছি আর নিজের বাড়ি তৈরি করতে পেরেছি। এটাও কি সত্যি যে যে রোলটার জন্য আপনারা তো নামডাক হলো ইনসাফ কা তারাজু, ওটা সেই রোল ছিল যেটা বাকি অভিনেতারা করতে মানা করে দিয়েছিল, তারপর আপনার কাছে আসে? ওই রোলটা করতে কেউ রাজি ছিলেন না? কেউই সেই রোলটা করতে রাজি ছিল না, কারণ ওটা নেগেটিভ রোল ছিল আর খুবই এমনই একটা চরিত্র ছিল যে সবাই ভাবছিল যে যে ওটা করবে তার ইমেজ খারাপ হয়ে যাবে। কিন্তু যখন চোপড়া সাহেব আমাকে সেই রোলটার জন্য বলেন, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে এই রোলটা সত্যি খুব দারুণ একটা রোল। কেউ কেন করতে চাইছিল না আমি বুঝতে পারিনি। আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম, আর থিয়েটারে যারা অ্যাক্টর হয় তারা কখনোই এটা ভাবে না যে আমাকে হিরো হতে হবে বা রোলটা কেমন হবে, নেগেটিভ না পজিটিভ। কারণ থিয়েটারে আমরা সেই চরিত্রগুলোই করতাম, বা মানে এখনো করি, যেগুলো খুব দারুণ চরিত্র। আমার মনে হচ্ছিল যে গল্পটা পুরোপুরি এই চরিত্রটার ওপর, এই ক্যারেক্টারটার ওপরেই দাঁড়িয়ে আছে, কারণ ও যেটা করছে সেটার দরুনই গল্পটা এগোচ্ছে। আর বাকি সবাই তো সাপোর্টিং, মানে যেমন জিনাত সাপোর্টিং, দীপক পরাশর সাপোর্টিং। তো রোল তো এটাই ছিল। আর যখন আমি রোলটা করলাম তখন আমি মানে চোপড়া সাহেবকে বললাম যে হ্যাঁ স্যার, আমি এই রোলটা করতে চাই। তো উনি আমাকে খুবই ধৈর্য ধরে বুঝালেন ওই রোলটার বিষয়। আর আস্তে আস্তে মানে আমার এটা মনে হতে শুরু করলো যে হয়তো আমায় এই রোলটার জন্যই তৈরি করা হয়েছিল, মানে কাজটার জন্য নয়, রোলটার জন্য। ওটা সাফল্য আমি এই কারণে দেখতে পেয়েছিলাম, তার কারণ হলো যখন ওটার প্রিমিয়ার হয়েছিল জ্ঞান ভবনে, তো আমি মায়ের সাথে দেখতে গেছিলাম। তো আমার কাছে সেই সময় তো গাড়ি টাড়ি কিছু ছিল না, ট্যাক্সিতে পুরো পরিবার একসাথে গিয়েছিলাম। তো সেখানে সিনেমাটা দেখে ইন্টারভ্যালে যখন বসেছিলাম, তো আমাকে কেউ চিনতে পারেনি। তো সিনেমা আমরা দেখতে থাকলাম, আর একদম শেষে গিয়ে খুব গালাগালি দেওয়া হচ্ছিল আমাকে ইন্টারভ্যালের সময়। তো প্রত্যেকটা মানুষই গালাগালাজ করছিল, আর বিশেষত মহিলারা, হ্যাঁ, তারা আমাকে বেশি গালাগাল করছিলেন। তো আমার মায়ের খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। তো যখন আমরা ট্যাক্সিতে বসলাম তখন আমার মা কাঁদছিলেন। তো আমার মনে হয়েছিল হয়তো উনি আনন্দে চোখে জল ফোরাচ্ছেন, কারণ ওনার ছেলে সিনেমায় কাজ করেছে। তো আমি আমার মায়ের আশীর্বাদ নিলাম, কারণ ভাবলাম তিনি এতটা খুশি হয়েছেন যে চোখ দিয়ে জল পড়ছেন। উনি বললেন বাবা, উনি আমার মাথায় হাত বুলালেন। তো আমি ওনার পায়ে হাত দিলাম, তখন নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললেন আমরা অভাবে দিন কাটিয়ে নেবো, এরকম কাজ করিস না। তো আমার মনে হয়েছিল যে আমার ৩ বছরের
ড্রামা স্কুলের ট্রেনিং আর আমার এই যে একটা দীর্ঘ ও, মানে যে আমার পরিশ্রম, সেটা আমার মায়ের এই কথাটাই আমার মনে হয়েছিল যে আমি সাফল্য লাভ করেছি, যে আমার মায়েরও মনে হয়েছিল যে আমি এই কাজটাই করি আর এই কাজটা আমার করা উচিত নয়। তার মানে আমি আমার রোলটাতে সফল হয়েছিলাম। কিন্তু তারপর পরিস্থিতি পাল্টে গেল। এটা অনেক পুরনো 84 এর স্টারডাস্ট ম্যাগাজিনের একটা কপি আছে আমার কাছে। এখানে লেখা রয়েছে যে ওই যুগে জিনাত আমান, রামেশ্বরী, পদ্মিনী কোলাপুরী, স্মিতা পাটিল প্রত্যেকেই রাজ বাব্বরের সাথে কাজ করতে চাইতেন। সবাই বলতেন যে এ খুবই সিম্পল, খুবই হাম্বল, খুবই গুড লুকিং। আমার মনে হয় যে এই বিষয়তে তো আমার উপর কোনো অভিযোগ নেই। হ্যাঁ, যদি আজকাল মানে আজকের সময় যদি এইসব কিছু অভিযোগ করার মতো জিনিস হয় তাহলে হ্যাঁ স্বীকার করছি। যদি এটা সত্যি হয় তাহলে এটাও সত্যি যে স্মিতা পাটিলের সঙ্গে কাজ করার জন্য আপনি আপনার ফিজ অর্ধেক করে দিতেন। দেখুন জজ সাহেব, আপনি ওটা ফাঁস করে দিন, কারণ আমরা স্মিতা পাটিলের বিষয়ে কথা বলছি। হ্যাঁ, এই কথাটা সত্যিই আমার মানে উনি অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন এবং আমার ওনাকে খুব মানে খুবই ভালো লাগতো আর কি। আর আরও অন্যভাবেও আমি ওনাকে পছন্দ করতে শুরু করি। তো মানে এই দুটো বিষয়ই ছিল। একজন অসাধারণ একজন অভিনেত্রীর সাথে আপনি কাজ করেন আর তার উপর আপনি আপনার সেই সূত্রে প্রতিদিন ওঠা বসা শুরু হয়, একটা নিকটতা তৈরি হয়। আপনি সরাসরি কেন বলছেন না যে আপনি ওনাকে ভালোবেসে ফেলেছিলেন? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে যে আমি এদের মুখ দেখে লজ্জা পাচ্ছি যে যদি আমি ওইদিকে 3 নম্বর বা 4 নম্বর রোয়ের দিকে দেখতাম তাহলে বলে দিতাম হ্যাঁ বেসেছি। তাহলে কি এটাও সত্যি যে সেই সময় আপনি আপনার ইমেজ নিয়ে এতটাই কশাস ছিলেন যাতে কোনো ক্রিটিসিজম না হয়, সেই জন্য আপনি নিজের কাগজ ম্যাগাজিন শুরু করে দিলেন, ফাইন্যান্স করে দিলেন? একদমই নয়, না। একটা টেক 2 নামের কাগজ সেই সময় মার্কেটে এসেছিল। ওটা আমার এক বন্ধুর ছিল, ওর কিছু মাসের জন্য কিছু সমস্যা হয়েছিল, তাই ও আমাকে বলেছিল যে যদি একটু টাকা পয়সা পাওয়া যায়, আজকাল তো একটা ম্যাগাজিন চালাতে গেলে তাহলে অনেক বেশি খরচা হয় না, তখন খুবই অল্প পয়সার কাজ হতো। তো আমায় সাহায্য চেয়েছিল, তো আমি কিন্তু আজকে তো অনেক বড় একজন লোক হয়ে গেছে, রীতিমতো ফিল্মের ম্যাগাজিন মানে পাবলিশ করছে আর কি। কারণ ও কিন্তু তারপরে ও কিন্তু দিল্লির ছিল, তো তাই আমি ওকে মানা করে নিই আর কি, আর বলেছিলাম যে হ্যাঁ আমি করব, সাহায্য করে দিই। কিন্তু আমার বিষয় আজ পর্যন্ত একটাও আর্টিকেল, কোনো ইন্টারভিউ নিজের ম্যাগাজিনে ছাপেনি। আমার শুধু এই বিষয়টা নিয়ে দুঃখ হয়। ওই কথা বলে না যে पैसे के पैसे दिए, ब्याज का ब्याज नहीं मिला, कुछ नहीं हुआ। আপনার সিনেমা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, এখানে অনেকেই আছেন। রাজ বাব্বরকে নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, আপনি। এই এতগুলো মানুষের মাঝখানে হয়তো আমি একজনই ব্যক্তি যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হ্যাঁ, আপনার স্কুলেই আমি পড়াশোনা করেছি, যেই স্কুল থেকে আপনি পড়াশোনা করেছেন। হ্যাঁ, আপনার মা, আপনার বোন অঞ্জু, ভাই সতীশ। ও আপনার ও, so প্রতিবেশী sweet. ছিলাম আমি, আপনার আচ্ছা। প্রতিবেশী ছিলাম। আর সেই কারণে যখন আমি শুনলাম যে আপনি আসছেন, তখন আমি নিজেকে আটকাতে পারলাম Thank you না। so তো much. আজকে আমার মনের ইচ্ছে পূরণ হলো। আর আপনার বাড়িতে আমার অনেক আসা যাওয়া ছিল, আপনার মায়ের অনেক ভালোবাসা So পেয়েছি। sweet. আপনার সিস্টারের সাথে আমি পড়তাম, আপনি আমার সিনিয়র ছিলেন স্যার। আর বাকি এর পরে যখন আপনার সাথে কথা হবে আমার তো আন্তরিক যেহেতু আপনি ইচ্ছে এনাকে এটা- ভালোভাবে চেনেন, তো যখন হ্যাঁ। আপনি প্রশ্ন করবেন নিশ্চয়ই তার মধ্যে কোনো মশলা তো থাকবেই, তাই না? এইটুকু বলতে পারি যে স্যারের সিনেমার প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল। আর বোনের থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম। আপনার বাড়িতে অনেক আসা যাওয়া ছিল আমার। So sweet. উনি এটা ইঙ্গিত করতে চাইছেন এই যে প্রেম ভালোবাসার বিষয়টা ছিল সেটা স্কুল কলেজ থেকেই শুরু হয়েছিল।
আর স্যার আজকে আমি ঈশ্বর গাওয়াজির জন্যই দেখা করতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক যখন ইউ, উনি থ্যাংক ইউ, আমার বললেন খুব ভালো আমি লাগলো। নিজেকে আটকাতে পারলাম না, আর আমার মনের ইচ্ছে ছিল আমি আপনার সাথে দেখা করব, নিশ্চয়ই দেখা করব। এই জন্য এত বছর পর আমি দেখা করলাম। আগ্রার কাছে একটা জায়গা আছে। দেখুন, আপনি এইভাবে বলবেন না। এই যে এই আজকের জেনারেশন যারা এখানে আছেন তারা আটকাতে পারেনি, বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবে না। ভালোবাসা। যখন আমি পরশু বললাম যে রাজবাব্বার আসছেন, তো আমাকে প্রতিদিন ফোন করে বলছে যে ঘুম আসছে না যতক্ষণ না যাব। রাতে ঘুমই আসছে না আমার। বলছে রাতে ঘুম আসে না। একটা আপনার দেখা হলো আপনার স্কুলের একজন জুনিয়রের সাথে, আরেকদিকে আমি শুনেছি একজন হিরোইন আছেন সালমা আগা, যার হ্যাঁ। সাথে একটা খুব ভালো সিনেমা করেছিলেন আপনি, নিকা। হ্যাঁ হ্যাঁ, ফিল্ম। হ্যাঁ, ওনার ওনার একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি প্রচার করবেন রাজ বাব্বারের বিরুদ্ধে। আসলে নিকার আগে ওই সিনেমাটার নাম তালাক ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ওটার নাম পাল্টে নিকা হয়ে যায়, পজিটিভ হয়ে যায় কিছু। এবার বাকিটা তার ইচ্ছে। না, আমি খুশি হয়েছি যে সালমা একজন খুবই ভালো মানুষ, এবং যখন তিনি আসবেন তখন অন্তত উনি ভালো ভালো কথা বলবেন, আমিও শুনবো ওনার যা যা বক্তব্য থাকবে। আর যদি উনি কিছু ভুল বলেন তাহলে সেটার উত্তরও দেবো আমি। রাজ্যে উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে আপনার উপর অনেকটাই দায়িত্ব আছে, আপনি একজন রাজনৈতিক প্রতিনিধি, সেই নিয়ে অনেক প্রশ্ন আছে আমার। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে রাজ বাব্বারের ওপর প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। এটা কি সত্যি নয় যে শিলা দীক্ষিতকে এই জন্য আনা হয় যে একটা ব্রাহ্মণ মুখ প্রজেক্ট করাচ্ছিল? কারণ রাজ বাব্বার ওবিসি ছিলেন, তিনি ব্রাহ্মণ নন। আমি তো রাজনীতিতে আসার পরে জানতে পারলাম যে আমি কোন সি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি ফিল্ম স্টার আর নেতা রাজ বাব্বারকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে নেতা আর অভিনেতা রাজ বাব্বারের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতিতে রীতিমতো অকৃতজ্ঞ। রাজ সাহেব, আপনার খুব কাছের বন্ধু একজন সঞ্জয় দত্ত যখন সমাজবাদী পার্টিতে ছিলেন তখন উনি বলেছিলেন যে মুলায়ম সিং যাদব আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, দুবার লোকসভা নির্বাচনে আপনাকে জিতিয়েছেন, লিডার বানিয়েছেন, কিন্তু যখন ওনার আপনাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আপনি ওনার পিঠে ছুরি বসিয়ে দিলেন। সঞ্জয় বাবুর বিষয়তে আমি কোনো কথাই বলবো না, কারণ ওনার বাবাকে আমি খুবই সম্মান করি। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সঠিক বিষয়ের জন্য যখন রাজ বাব্বারকে লড়তে হয়েছে তখন রাজ বাব্বার লড়েছে। এটা সেই টাডার বিরুদ্ধে হোক, কারণ এটা এমন একটা আইন ছিল যেটার না কোনো দলিল ছিল না উকিল ছিল, আর ওটাতে মানে সেটা অন্য বিষয়ে যে সেটার ফায়দা সব থেকে বেশি সঞ্জয় পেয়েছে, কিন্তু আমি লড়াই নীতির জন্য লড়েছি। আর কথা যদি মুলায়ম সিং বাবুর হয় তাহলে মুলায়ম সিং বাবু আমায় ডেকেছিলেন, তো আমি এসেছিলাম, এবং তারপর ওনার সাথে মন দিয়ে ভালোবেসে ওনার সাথে যতটা পরিশ্রম উনি করেছিলেন তার থেকেও, মানে এটা উনি বলেছেন, আমি এটা বলছি না, তার থেকেও যে রাজ বাব্বার আরও বেশি পরিশ্রম করে। আর এটা ওনারই চরিত্র যে উনি আমাকে, মানে আমি না চাই তো আমাকে রাজ্যসভা দিয়েছিলেন। এটা ওনার উদার মানসিকতা। আমি তো কোনোদিন চাইনি, আমি তো উটিতে শুটিং করছিলাম, আমাকে ফোন করে ডাকলেন উনি, আমি এলাম, আমাকে ফর্ম ফিল আপ করানো হলো, তারপর আমাকে রাজ্যসভা দেওয়া হলো আর কি। রাজ্যসভায় আসার পর আমি আমার সব দায়িত্ব ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম এটা আমি পেয়েছি যেখানে আমার কাজ করার অনেক সুযোগ আছে। যে কোনো যে নীতির ওপর আধার করে নির্ভর করে আমি যে বিচারের সাথে আমি যুক্ত ছিলাম, ঠিক আছে, সেই বিষয়ে যদি কখনো আমার মনে হয়েছে যে কোনো ক্ষতি হতে চলেছে তখন আমি কথা বলেছি। আর সেই জন্য হয়তো যে গান্ধীর কথা আমাদের বলা হতো, যে লোহিয়ার কথা আমাদের বলা হতো, তারা শিখিয়েছেন নিজেদের কণ্ঠকে কখনো রুদ্ধ হতে দেবে না, যেটা সত্যি সেটা বলবে মনের জোর করে। তো আমি সত্যি কথাটা বলার সাহস দেখিয়েছি। আমি তাদেরকে ছেড়ে যাইনি, ব্যাপারটা হচ্ছে তারা আমায় পার্টি থেকে বার করে দিয়েছিল। আর আজও
যখনই আমি ওনার নাম নিই, যখনই মুলায়ম সিং এর বাবুর নাম নিই, খুব সম্মানের সাথে নিই। আর যখনই আমি ওনার কথা মনে করি, কথা বলি, সম্মানের সাথে বলি, বিরুদ্ধে বলি কিন্তু না। মানুষ তো এটা বলবেনই না যে আপনি একজন অকৃতজ্ঞ। যেখানে মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অখিলেশ যাদবের ওয়াইফ নির্বাচনে লড়ছেন, সেখানে রাজবাব্বর প্রতিদ্বন্দ্বিতা করেন, আর শুধু তাই নয়, হারিয়েও দেন। আমি ফিরোজাবাদে বাই ইলেকশনের জন্য গেছিলাম, আর সেই সময় ওনাদের পরিবারের তরফ থেকে সেখানে কেউই ছিলেন না, বাইরের কেউ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু আমি সেখানে দাঁড়ানোর পর আমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল 26 অগস্টে, আর 4 সেপ্টেম্বরে ওনাদের পরিবার থেকে একটি বাচ্চা মেয়ে আসেন এবং নির্বাচনে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হন। আমি বাধ্য ছিলাম, কারণ আমি নির্বাচনে পেছনে সরতে পারতাম না, তাই লড়লাম। ফিরোজাবাদের জনতা সেই নির্বাচন জিতলেন, যেটার আমি প্রতিনিধি ছিলাম। আমি এটা বলবো না যে রাজবাব্বর জিতেছিল, ওটা জনতারই জয় ছিল। আর এইবার আমি জিজ্ঞেস করেছিলাম যে এই জেতার সিটের ওপরে কেউ কি, পরিবারের কেউ কি দাঁড়াতে চায়? তো যখন আমাকে এটা বলা হলো যে হ্যাঁ, পরিবারের তরফ থেকে রামগোপাল বাবুর পুত্র দাঁড়াচ্ছেন, তখন আমি রামগোপাল বাবুকে জিজ্ঞেস করলাম যে ওখান থেকে কি দাঁড়াচ্ছে? বললেন উনি হ্যাঁ দাঁড়াচ্ছে। ভাইপো দাঁড়া, এটা তো জয় করা সিট ছেড়ে দিয়ে চলে এলাম আমি। তো এতে আমি ওনাদের ওপর কোনো উপকার করিনি, কিন্তু আমার যোগ্যতা নেই যে আমি ওদেরকে হারাবো। ওখানে আমার নিজের পার্টি যেখানে প্রায় 5,000 ভোট পেয়েছিল জেনারেল ইলেকশনে, আর 6 মাস পরে আমি সেখানে আবার তারা আমাকে 85,000 ভোটে যখন জেতাচ্ছেন, ঠিক আছে, এটা ওখানকার জনতার সিদ্ধান্ত ছিল, এটা তাদের ইচ্ছে ছিল। আমার তো সেখানে সংগঠনের নামে কোনো রকম কোনো কিছুই ছিল না, কোনো শক্তিই ছিল না। আমার সাথে যদি কিছু ছিল তো সেটা ছিল রাহুল গান্ধীর বিশ্বাস। উনি চাইতেন যে আমি ওখানে নির্বাচনে যাই, আমি নির্বাচনে গিয়ে দাঁড়াই, এবং তারপর ওখানকার জনতা নির্বাচনে আমাকে এটা জয়ী করে। ওনাদের রাজবাব্বর বিরুদ্ধে সাহেব, এটা কি অকৃতজ্ঞতা নয়? আজকাল এটা বলা হয় যে মুলায়ম সিং এর বিষয়ে একটা জাতির ওপর যে রাজ করেছে, যিনি নিজের পরিবারের 12 জন সদস্যের সাথে সোশ্যালিজম শিখিয়েছেন, মুলায়ম সিং এর পরিবার। না আমি এটা বলেছিলাম যে উনি শিখিয়েছেন, না আমি কখন এটা বলেছিলাম যে মুলায়ম সিং এর পরিবার। আমি যে সরকারের মুখ্যমন্ত্রী, আর সেটা কোনো একটা সময় সোশ্যালিস্ট পার্টি বা সমাজবাদী পার্টি ছিল, এখন সেটা তো সাপা হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে এই সাপায়ের যে সোশ্যালিজম, সেটা পরিবারের 12 জনের মধ্যে আবদ্ধ রয়ে গেছে। এই পরিবারের ওই 12 জনের মধ্যেই এই সমাজবাদটা রয়েছে, বাকি বাইরের মানুষদের জন্য সেটার কোনো চিহ্ন দেখা যায় না তার মধ্যে। তো মুলায়ম সিং বাবু নিজে বলেছেন, সেটা ঠিকই বলেছেন। মুলায়ম সিং বাবু বলেছিলেন যে এইখানে এই সরকারটি লুটপাট বন্ধ করার বিষয় অসফল। আর উনি সবার সামনে, কি ক্যামেরার সামনেই এই কথাটা বলেছিলেন যে লুট রুখতে আমরা এবং আমাদের সরকার অসফল হয়েছি। তো আমিও সেটাই বলছি যে সমাজবাদী পার্টি লুট রুখতে অসফল হয়েছে। মুলায়ম সিং বাবু বলেছেন যে এখানে মন্ত্রীরা জমির ওপরে কবজা করে নিচ্ছে, তো আমিও সেটাই বলেছি যে এই সরকারের লোকেরা জমির ওপরে কবজা করে নিচ্ছে। তো এবার বলুন, আমি তো উল্টে মুলায়ম সিং বাবুকে অনুসরণ করছি, যেটা উনি বলছেন ঠিক সেই কথাই জনতার সামনে গিয়ে আমি বলছি। আমি তো যদি মুলায়ম সিং জিকে এতটাই অনুসরণ করার ছিল, তো যিনি আপনাকে লোকসভায় পাঠিয়েছিলেন, যিনি আপনাকে রাজ্যসভা দিয়েছিলেন না চাইতেই, ওনার সাথেই না হয় এই নির্বাচনেও আপনি থাকতেন। হ্যাঁ, কথাটা তো আপনি ঠিকই বলেছেন, আমার ওনার সাথে থাকা উচিত ছিল। কিন্তু যদি উনি আমাকে সাথে না রাখতে চান, তাহলে কি করে থাকবো আমি? হয়তো এই কারণে যে আপনি সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবকে, তার পরিবারকে এত কাছ থেকে চেনেন, সেই কারণেই কংগ্রেস আপনাকে উত্তরপ্রদেশে পাঠিয়েছে নির্বাচন লড়ার জন্য। না না, আমাকে আমার পার্টি দায়িত্বগুলো দিয়েছে কারণ আমি কিছুটা পরিশ্রম করতাম আর কি। আর হয়তো এই পরিশ্রমের জন্য আমি বোম্বেতে নিজের নাম করতে পেরেছিলাম। এই পরিশ্রমের জন্যই আমি রাজনীতিতে এসেছি, আর পরিশ্রমের আমি এখন ফল পাচ্ছি। আপনার মনে হচ্ছে আপনি ফল পাচ্ছেন, কিন্তু শিবপাল যাদব বলছেন যে আপনাকে ব্যবহার করা হয়েছে। শিবপাল বাবু বয়স অনেক ছোট। হ্যাঁ, উনি মুলায়ম সিং এর মতন কাজকর্ম করতে চাইছিলেন, কিন্তু সেটা করতে তিনি অসফল হয়েছেন। সেই জন্য উনি কার্তুসগুলির কথা বলেন। আর অখিলেশ যাদব বলেছেন এ তো লাট খেতে থাকে, একে লাট খেতে দাও। ভাইপো হয়ে নিজের কাকুকে যা ইচ্ছে বলতেই পারে। এই কথাটা সত্যি যে উত্তরপ্রদেশে যখন আপনাকে নির্বাচনে লড়ার জন্য পাঠানো হয়, সেটা প্রিয়াঙ্কা গান্ধীর সিদ্ধান্ত ছিল? দেখুন, এই বিষয়টাতে আমি খুব একটা কিছু
আপনাকে আপনাকে বিশেষ কিছু বলতে পারবো না, কারণ আমি নিজে জানি না। কিন্তু যখন একটা পরিবার, সেই পরিবারের সদস্যদের মধ্যে যে কথাবার্তা হয়, মোটামুটি ভেতরে, ভেতরে সবাই কিছু জানে। তাই হতে পারে যে পরিবারের ভেতরের কোনো সদস্য আমার বিরোধিতা করেননি এই সিদ্ধান্তের যে আমাকে ইউপি নির্বাচন লড়ার জন্য পাঠানো উচিত। হতে পারে সেই সিদ্ধান্তে প্রিয়াঙ্কা গান্ধীও না ছিল। মানে নেতা হওয়ার পর আপনি যখন ধন্যবাদ জ্ঞাপন করছিলেন তখন বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানিয়েছিলেন? আমি পরিবারের সকল সদস্যকেই ধন্যবাদ জানিয়েছিলাম। সোনিয়াজি, রাহুলজি আর প্রিয়াঙ্কাজিও। তার কারণ হলো আমি দেখতাম যে রাহুলজি কিরকম আমি ওই আর এটা কি এই জন্যই জিজ্ঞেস করছি কারণ সত্যিই কি প্রিয়াঙ্কা গান্ধীর খুব বড় ভূমিকা আছে উত্তরপ্রদেশের নির্বাচনে? প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা বরাবরই ছিল। আর আমার মতে যখন আমরা কখনো ভাবি যে সোনিয়াজি, রাহুলজি বা প্রিয়াঙ্কাজি, হ্যাঁ, সত্যি এরা সবাই মানুষ, আলাদা, আলাদা মানুষ। একে অপরের সাথে থাকে, আলাদা, আলাদা। কিন্তু ৩ জনকে একত্র করে আমি একটা পারিবারিক ইউনিট হিসেবে দেখি এদেরকে। কারণ এই পরিবারটি অনেক স্যাক্রিফাইস করেছে। আর এই পরিবার কংগ্রেসের জন্য, দেশের জন্য নিজের জীবনও বলিদান দিয়েছে। তাই আমরা যদি বলি যে এই পরিবার আলাদা, আলাদা ভাবনা রাখে, তাহলে এটা তো সত্যি নয়। আজকে যখন ইউপিকে নিয়ে বা দেশের মধ্যে যে এরকম একটা রাজনৈতিক উথাল-পাতাল চলছে, এই উথাল-পাতালের মধ্যে আমরা চাই যে প্রিয়াঙ্কা গান্ধী একটা আরও বেশি দায়িত্বশীল, আরও বেশি শক্তিশালী ভূমিকা নিয়ে সবার সামনে আসুন। আর আমি বিশ্বাস করি যে খুব শিগগিরই সেটা হতে চলেছে। এই পরিবার আপনাকে এত সম্মান দিয়েছে, উত্তরপ্রদেশের অধ্যক্ষ বানিয়েছে, তাহলে কেন মুখ্যমন্ত্রী রূপে আপনার নামটা সামনে আসছে না? আমার মনে হয় উত্তরপ্রদেশ খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করতে চায় না। আমি এটা খুব সিরিয়াসলি বলছি। ভাই, আমার মতন মানুষের সাথে তো এক্সপেরিমেন্ট হতেই থাকে। এই কাজটা আমি জানি, সেই কাজটাতে আমাকে নিপুণ করা হয়েছে। না, এবং আপনি সেই প্রশ্নটা কাজটা এড়িয়ে যাচ্ছেন। না। যে ব্যক্তি উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচন জিতেছে, যে ব্যক্তি সমাজবাদী পার্টিকে ভেতর এবং বাইরে থেকে ভালোভাবে জানে, যিনি ভাষণ ভালো দেন, স্পোক পার্সন থেকেছেন পার্টির, যার মধ্যে ট্যালেন্ট আছে, একটা স্টারডম গ্ল্যামার আছে, তাকে ছেড়ে দিয়ে ৭৮ বছর বয়সী শীলা ম্যাডামকে দিল্লি থেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দাঁড় করানো হলো। প্রথমত উনি দিল্লি থেকে আসেননি। মানে উনি দিল্লিতে এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। উনাকে উনার রাজনীতিতে প্রথম পরিচিতি কন্নৌজ থেকে হয়েছিল আর কি। আর এই পরিবারটি কন্নৌজ বা উন্নাওয়ের অনেক পুরনো একটা পরিবার, উমাশঙ্কর দীক্ষিতের পরিবার, যেটা উত্তরপ্রদেশ সবচেয়ে সম্মানজনক পরিবারের একটি আর কি। আর আমি খুবই বিনম্রতার সাথে বলতে চাই যে এখানে সবাই দিল্লি থেকে এসেছে, মানে অন্তত দিল্লিতে আসা যাওয়া আছে। যে আমার মানে বইতে বা ইতিহাসে যেগুলো আমরা পড়ে থাকি, এই দিল্লি শহরটা সেই অর্থে মুঘলরা বানিয়েছিল, বড়, বড় রাস্তাঘাট, আর তারপর যদি এটাকে, আর তারপরে যদি কেউ একে নতুন রূপ দিয়েছে তাহলে ইংরেজরা। এসব লিটন যা আমরা চোখের সামনে দেখছি এই দিকে, তারপর সাউথ দিল্লির দিকে। তারপরে যদি এর চেহারা কেউ পাল্টেছে, স্বাধীনতার পরে যদি কেউ এর চেহারা পাল্টেছে, সেটা হলো শীলা দীক্ষিত। এই ব্যাপারে আমরা সবাই সহমত। এটা কোনো ভুল কথা না। হয়তো ইউপির জমি ইঞ্চি মেপে বেচার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো মানুষ মুখ্যমন্ত্রী হই বা ক্ষমতায় এসে জমির দাম বাড়িয়ে তাকে বেচার কাজ করে। আমার মনে হয় উত্তরপ্রদেশের ভেতরে একটা বিকাশের প্রয়োজন আছে, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আর এমনিতেও কংগ্রেস পার্টি তাদের সম্মান করে যখন দেখা যায় যে ঘরের মহিলারা, বাড়ির ছেলেরা নিজেদের পরিবার চালাতে পারছে না, তখন আবার পরিবারের দায়িত্ব বয়স্কদের হাতে তুলে দেওয়া হয় যে নিন, আপনি আপনার ঘর চালান, পরিবার চালান। আমার মনে হয় শীলা দীক্ষিতের হাতে যখন এই দায়িত্বটা যাবে, তখন ইউপি আর এই পরিবার আবার বিকশিত হবে, উন্নতির পথে হাঁটবে। একজন বয়োজ্যেষ্ঠ, একজন অভিজ্ঞ ব্যক্তি আমার মনে হয় আমাদের পরিবারটাকে আরো আগে নিয়ে যাবে। এখন আরো বয়োজ্যেষ্ঠ অগ্রগতি হবে। অভিজ্ঞ মহিলার লড়াই ৪৩ বছরের অখিলেশ যাদবের সাথে হচ্ছে। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় যে ৪৩ বছরের একটি নবজাতকের সাথে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির লড়াই হতে পারে? না, না, উনি আশীর্বাদ করবেন, কিন্তু ঘর তো চালাবেন উনি, শীলা ম্যাডামই। এদের কথাও ভাববেন, কিন্তু ইউপি শীলা ম্যাডামই চালাবেন। মুলায়ম সিং এর বয়স তো ৭৬ বছর। এটা কি সত্যি নয় যে শীলা দীক্ষিতকে এই জন্য আনা হয় যে একটা ব্রাহ্মণ মুখ প্রজেক্ট করাচ্ছিল? কারণ রাজবাব্বর ওবিসি ছিলেন, তিনি ব্রাহ্মণ নন। আমি তো এটা জানলামই রাজনীতিতে আসার পরে যে আমি আসলে কনসি।
এর আগে তো যখন আমি ইনসাফ কা তারাজু করেছিলাম তখন লোকেরা আমায় বলতো যে এ রমেশ, তারপরে যে ফিল্মগুলো করেছি সেই চরিত্রের নামে লোকেরা আমাকে চিনেছে, এখানে ভিলেন ওখানে হিরো, আর তারপর আরো অনেকগুলো বিষয় আমি পরিচয় পাই। কিন্তু আমার মতে উত্তরপ্রদেশের বিকাশ এটা কোনো বর্ণ বৈষম্যতার ব্র্যাকেটে হতে পারে না। সবাই যদি একত্র হয়ে যায়, আমি মনে করি যে এটা খুব ভালো কথা যে সবাই একসাথে, যদি আপনি কংগ্রেসের দিকে দেখছেন তাহলে শিলাজিকে দেখছেন, তার মানে ব্রাহ্মণকে দেখছেন, আমাকে দেখলে আমি ওবিসি, আর সঞ্জয় সিং হলে ঠাকুর হবেন, তারপরে আমাদের যে বাকি নেতারা রয়েছেন তারা সবাই মুসলমান। আমি আরো দুটো বলে দিচ্ছি। আচ্ছা, আপনার টিমেই আছে ইমরান মাসুদ, সেই ব্যক্তি যিনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে টুকরো টুকরো করে কেটে দেব। দেখুন এমনিতেও এই ধরনের ভাষার প্রয়োগ কোনোদিনই ভালো নয়, কিন্তু উনি নিজেই এই কথাটা বলেছেন যে এই উক্তি উনি কখনো করেননি। আর উনি বলেছেন নাকি বলেননি, এটা আমার তো ঠিক- ভিডিও আছে, হ্যাঁ, পুরো পৃথিবী সেটা হ্যাঁ। দেখেছে। আমি তো এক্ষুনি এই মুহূর্তে এই কথাটা শুনলাম, কারণ যখনই ইনি মানে পার্টিতে যোগদান করেন তো তখন উনি সবার আগে এইটাই বলেছেন যে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমি এটা মানি যে এই জাতীয় উক্তির যে ক্ষমা চাওয়া যায় না। একবার যখন এই জাতীয় কোনো উক্তি মুখ থেকে বেরোয় তখন সেটার আর ক্ষমা চাওয়া যায় না। কিন্তু যদি কেউ অনুশোচনা করে এবং সেই বিষয়ে ক্ষমা চায়, আমি মনে করি হয়তো ভবিষ্যতে এরকম সে কখনো আর করবে না, আমি মনে করি। আর একজন আছেন রাজারাম পাল আপনার টিমে, ওনার ওপরে অভিযোগ করা হয়েছিল যে লোকসভায় পয়সা খেয়ে উনি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, এটার জন্য উনি শাস্তিও পেয়েছিলেন। ভয় লাগছে যে আমার উপর কেউ এই অভিযোগ না করে দেয়। না মানে সেখানে আমার যতদূর মনে পড়ছে স্পিকার হিসেবে ওনার ওপরের এনকোয়ারি করা হয়েছিল এবং অভিযোগটা ভুল সাব্যস্ত হয়, আর ওনাকে নির্বাচনে লড়তে দেওয়া হয় এবং সেই নির্বাচনে তিনি জিতেও ফেলেন। তো একদিকে পারসেপশন রয়েছে, অন্যদিকে তার উপর এনকোয়ারি হয়েছেন। এবার উনি যদি দোষী সাব্যস্ত হতেন তাহলে হয়তো উনি নির্বাচন লড়তে পারতেন না, কারণ ঠিক তারপরে উনি নির্বাচন লড়েছিলেন। তো আমার মনে হয় ওনার উপরে যে অভিযোগটা করা হয়েছিল সেটা পুরোপুরি ভুল আর কি। আমি শুনেছি যে প্রশান্ত কিশোর, যিনি ইতিপূর্বে নরেন্দ্র মোদীর সাথে ছিলেন, নীতিশ কুমারের সাথে ছিলেন, আজকাল উত্তরপ্রদেশে কংগ্রেসের ম্যানেজমেন্ট দেখছেন, ওনার বক্তব্য এটা যে রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্টেড হলে ভালো হতো। আমি যতদূর জানি এই কথাটা এখন অবধি পার্টির ভেতরে কারুর কানে এসে পৌঁছয়নি। উনি এই কথাটা কাকে বলেছেন আমি সত্যি কারুর সে বিষয়ে কিছু জানি না। আর প্রশান্ত বাবুর বিষয়তে আমি এইটুকু বলতে পারি যে মতামত তো উনি অনেককেই দিতে পারেন, কিন্তু এই ধরনের কথা আমি না পার্টির ভেতরে শুনেছি না কোনো পার্টির সদস্যদের। আমি তো এটাও শুনেছি যে প্রিয়াঙ্কা গান্ধীকে যদি প্রজেক্ট করা হতো তাহলে কংগ্রেসের অনেক সুবিধে হতো। দেখুন এটা প্রিয়াঙ্কা ম্যাডামের ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ মানুষ তো অনেক রকম মতামত দেবেই। কেউ হয়তো বলবে যে এখানে, কেউ হয়তো এরকম বলবে ওখানে, কেউ হয়তো অন্য কিছু বলবে, মানুষের চাঁদেই যাওয়া উচিত এরকম বলবে, আবার কেউ বলবে অন্য কথা। কিন্তু এই বিষয়তে যে সিদ্ধান্ত নিক বা মতামত জানাক, ওনার সাথে কথা বলা হোক এবং উনি যদি বলেন হ্যাঁ তো হ্যাঁ, না হলে সেটাই না, মতামত। উত্তরপ্রদেশে কংগ্রেস কমিটির অধ্যক্ষের কি মতামত কোন বিষয়? যে কাকে প্রজেক্ট করা উচিত? আমার মনে হয় যে রাহুল বাবু আজকের দিনের এমন একটা চেহারা, তিনি দেশের সেই পীড়িত নিগৃহীত গরিবদের, চাষিদের, যুবক যুবতীদের জন্য কাজ করেন। আর উনি কোনো ভাষণ বক্তৃতার মাঝখানে আবদ্ধ থাকেন না, উনি পথে নেমে এই লড়াইটা লড়ছেন। এবং এমন একজন ব্যক্তিত্বকে নিজের দেশের দিকে তাকানো উচিত, নিজের দেশের বিষয়ে ভাবা উচিত, কোনো একটা ছোট ক্ষেত্র বা কোনো একটা প্রদেশের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে। এটাই উনি কি করা করে উচিত। লড়াই করবেন? উনি খাট পঞ্চায়েত করেছিলেন, মানুষ খাট তুলে নিয়ে চলে গেছিল। সত্যি বলতে কি এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে যে খাটের উপর বসেছিলাম সেই খাটে কেউ তুলে নিয়ে চলে গেল। কিন্তু এই কষ্টটাও বোঝা উচিত যে ২৭ বছর ধরে উত্তরপ্রদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, যে যারা ওখানকার কৃষক তারা যে খাটের ওপর বসে আছেন, সেই খাটের ওপরে তারা নিজেদের সমস্যা নিয়ে কথাবার্তা বলতে এসেছিলেন। তারপর যখন উঠে যাচ্ছেন তখন তারা সেই খাটটা নিজের মাথার উপরে নিয়ে সাইকেলে করে বা নিজের বাইকে করে তুলে নিয়ে যাচ্ছেন। বা কারোর পেছনে কতটা কষ্ট আছে
সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আর কি, যে ওখানে কি পরিস্থিতি। একটা খাটের দাম অতিরিক্ত বেশি নয়, আর এমনিতেও সেই খাটটা যেটা সেখানে পাতা হয়েছিল, সেই খাটটাকে কোনো এক কংগ্রেসের কর্মী লরি করে বা গাড়ি করে নিয়ে ফেরত যেত না, ওটা ওখানকার লোকেদের জন্য ছিল। এবার কে সেটা তুলে নিয়ে গেছে আর কে নিয়ে যায়নি সেটা আমরা বলতে পারবো না, কারণ ওখানে লেখা ছিল না যে খাটের ওপরে এই যে খাটটা এই ব্যক্তির আর ওই খাটটা অন্য কারুর। এর যেরকম আপনি যাই বাচ্চার বলুন, ওপরে লেখা পাবলিসিটি থাকে। এটার জন্যই হয়েছিল, তাতে কংগ্রেসের খাট তো দাঁড়িয়ে গেল না। দেখুন, সব জায়গায় এই ছবিটাই দেখা যাচ্ছে যে লোক কিভাবে খাট তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখুন, খাট দাঁড়িয়ে যায়নি, কিন্তু কংগ্রেসের খাটটাকে মাথায় করে নিয়ে গেছেন ওখানকার সাধারণ লোক। কথাটা কিন্তু মানতেই হবে যে খাটের ওপরে কংগ্রেসের নেতা বসে ওদের সমস্যাগুলো শুনেছিলেন, তো ওখানকার লোকেরা এতটা ভরসা করেছেন যে অন্তত এই খাটটাকে, যে খাটের উপর বসে তাদের মনের কথা শোনা হয়েছে, মনের কথা শোনা হয়নি, মনের ব্যথা শোনা হয়েছে আর কি। আর নিজের মনের ব্যথা যে খাটের ওপরে বসে তারা বলেছিলেন, সেই খাটটাকে তারা তুলে নিয়ে গেছেন, যাতে আগামী দিনে যখন ভালো সময় তাদের জীবনে আসবে সেটা তারা এই খাটে বসেই উপভোগ করবেন। যখন উঠবেন এই খাটের উপরে ঘুম থেকে, তখনই সত্যি সূর্য আকাশে থাকবে, প্রতিপত্তি হবে এবং আলো থাকবে, কংগ্রেসের সরকার থাকবে, আর তারা বিচার পাবেন। আপনাকে আমার তরফ থেকে অনেক শুভকামনা, কিন্তু আমার কাছে ফিরিস্তি অনেকটাই লম্বা। একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে রাজ বাব্বরের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। গিরিরাজ সিংকে আপনি বলেছিলেন পাগল, আসাদুদ্দিন ওবেসিকে আপনি বলেছিলেন ছিচোরা, ছিচকে। আমি ভুলটা কি বলেছিলাম? ভুল তো কিছুই বলিনি। অমর সিং এর সাথে আপনার ঝগড়া হয়েছিল, আপনি ওকে দালাল বলে দিয়েছিলেন। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন নেতা এবং অভিনেতা, উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির অধ্যক্ষ রাজ বাব্বর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে নেতা আর অভিনেতা রাজ বব্বরের ওপর অভিযোগ হলো যে ইনি খারাপ ভাষা ব্যবহার করেন। এবার দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে আপনি কি বলেছিলেন। আপনি বলেছিলেন যে জানি না কিভাবে সিটি মেরে ৭৩টা সিট উনি নিয়ে গেলেন। আমি আজ অবধি মোদির থেকে বড় তালিবাজ দেখিনি। এরকম কথা বলা ঠিক? এবার দেখুন, এনারা আপনার জন্য তালি বাজালেন। না না, আপনার জন্য তালি বাজিয়েছি। আমি- আপনার জন্য, হ্যাঁ, আমার জন্য বাজিয়েছেন। আরেকবার। এবার আমি তো জানতাম না যে এনারা এই হাততালিটা আমার জন্য বাজিয়েছিলেন। আমি তো খুবই আনন্দ পাবো যদি এই সত্যি কারুর বিষয় বলি যে আরে ভাই, এ খুব ভালো হাততালি দিতে পারে। অন্তত ভালো কথা বললে তাতে তালি বাজায়। যদি আমি বলেই থাকি তাহলে আপনি ভাবুন, যে ব্যক্তি গোটা ভারতবর্ষে তালি বাজিয়ে বেড়াতেন, মানে গোটা ভারতবর্ষে আর কি, যখন যে মিটিংয়ে যেতেন তালি বাজতো। আজ যবে থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তবে থেকে বলুন তো ভারতবর্ষে কোথায় তালি বাজে? দেশের লোক এখন একটু কম বাজায়, কিন্তু বিদেশে অনেকেই হাততালি বাজায়। উনি যেখানেই যান সেখানেই হাততালি বাজে। তো আমি যদি বলি যে উনি খুব তালিবাজ, তো আমার মনে হয় না যে আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করেছি। বাজ তো অনেকেই হতে পারে, না, আমি মানে- কিন্তু ওনাকে তালিবাজ বলেছি, আর অন্য কিছু বলিনি। ঠিক আছে তো, মনে রাখবেন। দেখুন না, আমি বলতে চাইছি, দেখুন হ্যাঁ, সবাই বললে কি হ্যাঁ। কেউ তালি বাজাবে? দেখুন দেখুন আপনারা আমার সাথে একমত, তাই তো? আপনারা আমার সাথে একমত, তাই তো? আমি এটা কোনো আপনাকে খারাপ কথা নয়। এক মিনিট ভাই, ওনাকে মাইক দিয়ে দাও, উনি কি বলবেন আমি বলে বলতে নিন। চাইছি, হ্যাঁ, বলুন। ওনার মধ্যে কোনো কোয়ালিটি তো আছে, যেই কোয়ালিটি পাবলিক জানে, ওনাকে বুঝতে পারে, ওনার ভালো কাজগুলো বুঝতে পারে। ওই জন্যই আমি, ওনার ব্যক্তিত্বতে এতই জোর আছে যে ওনার জন্য হ্যাটস অফ। উনি আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। দেখুন, এবার দেখুন এর মধ্যে কোথায় বলুন তো খারাপ কথা বলেছি আমি? যদি আমি বলে থাকি তালিবাজ, আরে আপনারা যেটা বলেছেন আমি তো সেটাই বলছি না। আপনার মতে বলুন। কি বলে, যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য হ্যাঁ। দেশ বিদেশে মানুষেরা হাততালি দেয়,
সেটা কি গর্বের বিষয় না অপমানের বিষয়? আপনি শুনুন না ওনারা কি বলছেন। জনসাধারণ কি বলছে আমি শুনতে পেয়েছি, এবার আপনার মতামতটা। এখন আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যে কারোর জন্যই হাততালি দিই না। আমি হাততালি তখনই বাজাই যখন যে কাজটা যাকে দেওয়া হয়েছে সেই কাজটা ভালোভাবে করে। আর আমার আজও বিশ্বাস যে ২.৫ বছর হয়ে গেছে, ২.৫ বছর আগে উনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, কথা বলেছিলেন, তার জন্য অনেক মানুষই, আমার নিজের কাছের অনেক মানুষই রীতিমতো মোহিত হয়ে গেছিলেন এবং ওনাদের মনে হয়েছিল যে অনেক বড় কিছু, অনেক ভালো কিছু, অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। আমি একেবারেই মানি না, আমি এখনো মানি না যে সবকিছু নেগেটিভ হয়ে গেছে। আমি তো এখন এটা বিশ্বাস করি যে ২.৫ বছর কিন্তু হয়ে দেখুন, গেলেও কথা তো আপনি এখনো নেগেটিভই বলেন। এক জায়গায় আপনি বলেছিলেন যে মোদির ছাতি নয়, পেট ৫৬ ইঞ্চি। আমার মতে আমার অন্তত সত্যি কথা বলার অধিকার থাকা উচিত। যদি আমার কথা আপনারা বিশ্বাস না করেন, আমি তো ইঞ্চি টেপ নিয়ে ঘুরে বেড়াই না। কিন্তু যদি একটু মন দিয়ে দেখেন, ওনার ৫৬ ইঞ্চির রেফারেন্স ছিল পাকিস্তানকে নিয়ে, যে ওরা মাথা কেটে নিয়ে গেছে, আমরা দ্বিগুণ মাথা কেটে আনবো। আর যদি সীমান্তে ওরা আগে এগিয়ে আসে, তাহলে যাদের ৫৬ ইঞ্চির ছাতি হয় তারা সামনে আসতে ভয় পায় না। তো আমার তো মনে হয় যে যারা সাহস দেখানোর, তো তারা রোজই সাহস দেখাচ্ছে। আমাদের সাধারণ নাগরিকদের মারছেন, আমাদের পাঠানকোটের ভেতরে ঢুকে আসছে, আমাদের দেশে যত্রতত্র যে জন খুন খারাপি হচ্ছে, গোটা কাশ্মীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মনে হয়েছিল যে উনি বলেছেন, উনি অন্য কিছু বলতে চেয়েছিলেন, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছিল। উনি বলতে কিছু অন্য কিছু চেয়েছিলেন, অন্য কিছু বলেছেন। কারণ ইঞ্চি টেপের হিসেবে তো আমার মনে হয় না যে ওনার ছাতি সত্যি ৫৬ ইঞ্চি। হ্যাঁ, পেট অবশ্যই আমার মনে হয় ৫৬ ইঞ্চির আশেপাশে কোথাও হবে। যদি আমি যেটা সত্যি কথা, কারণ আমি ওদের জন্য ইঞ্চি টেপ নিয়ে গেছিলাম না, আমি এনার জন্য ইঞ্চি টেপ নিয়ে গেছি। মোদিজির পেট তো আপনি মেপে নিয়েছেন, রাহুল গান্ধীর এখনো অবধি মাপেননি কেন আপনি? উনি খুবই কম খাবার খান। আজ উনি কৃষকদের সাথে বসে খাবার খান, অল্প খাবার খান। যখন বাড়িতে থাকেন তখন খুবই অল্প খান। তো আপনি হয়তো দেখেছেন যে ওনার বডির যথেষ্ট প্রপোর্শনে, তো আলাদা করে মাপার প্রয়োজন পড়েনি। কিন্তু এই ভুল জাতীয় কোথায় কথা বলেছি? বলা আপনার কাছে নতুন কিছু নয়। আপনি ইলেকশনের সময় বলেছিলেন যে নরেন্দ্র মোদী হিটলার। এটা এমন কোনো বড় বিষয় নয়। আমার মনে হয় কি, আমার বাড়ির লোকেরাও কখনো কখনো আমাকে হিটলার বলে। কিন্তু শুধু তারা বলে, মোদিজিই নয়, যাকেই আপনি পান। গিরিরাজ সিংকে আপনি বলেছিলেন যে পাগল। আপনি বলেছিলেন যে ওনার চিকিৎসা করানো হোক, খরচা আমি দেবো। হ্যাঁ, আমি আগ্রার এমপি ছিলাম, ২ বার এমপি ছিলাম, পার্শ্ববর্তী অঞ্চলের এমপি আর ওখানে ছিলাম আমি। পাগলাগারদও আছে। হ্যাঁ, আছে। তো আমার মনে হয়েছিল যে ওনার যদি চিকিৎসা কোনো সমস্যা থাকে, কারণ উনি বাইরে থাকেন, অনেকটা দূরে থাকেন উনি, ওনার চিকিৎসা যা খরচা হবে আমি সেটা করে দেবো। আসাদুদ্দিন ওবেসির বিষয়ে আপনি বলেছিলেন যে ও একটা ছিঁচকে। আচ্ছা বলুন তো, আমি কি ভুল বলেছি? উনি আমার লোকাল একজন লোক, উনি আগ্রার লোক। আবার আগ্রাতে এরকম লোকেদেরও বেকারই বলা হয়, বেকার কথা বলা হয়, যে যেই মানুষটা সেটা বলে তাকে বেকার বলা হয়। কি ভুল বলেছি আমি? আমি তো কিছু ভুল বলিনি না, কোনো ভুল কথা নয়। যাতে আপনি পছন্দ করেন না সেরকম আপনি ঠিকই বলেছেন যে আপনি ছেড়ে কথা বলেন না। অমর সিং এর সাথে আপনার ঝগড়া হয়েছিল, আপনি ওনাকে দালাল বলে দিয়েছিলেন। দেখুন, এই বিষয়টা অনেক পুরনো। আর উনি আমাকে যখন একটা বিদেশ থেকে ডেলিগেশন এসেছিল তখন বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এটা ওনার উদার মানসিকতা বলবো, যে উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে ইতিপূর্বে ওনার সাথে যা যা ঘটেছে, উনি আগে একটি পার্টিতে ছিলেন, তারপর সেই পার্টি থেকে বেরিয়ে গিয়ে আরেকটি জায়গায় তার নিজের বন্ধুবান্ধব তাদেরকেও ছেড়ে, তো উনি মাইকটা নিয়ে আমাকে কথা বলতে বলেছিলেন, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম যে আমি কথা বলবো না। উনি মাইক নিয়ে এটা বলেছিলেন যে যদি আমি রাজবাব্বর আমাকে যা যা বলেছিল সেটা তখন শুনতাম, তাহলে আগে যা ঘটেছে সেটা ঘটতো না। তো এমন ব্যক্তিকে, আর আমি সেটা আগেও বলেছিলাম, আজও বলি, শুধু মাঝখানে উনি যা যা কাজকর্ম করেছেন সেগুলোকে বাদ দিয়ে, এটা সত্যি যে উনি একজন বড় দানী, উনি দিতে জানেন। কিন্তু তারপর উনি যে কাণ্ডগুলো ঘটান, আমি ওনাকে আগেও এই বিষয়ে বলেছি, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা আমাদের মতো লোকেরা পারবে না করতে, কোনোদিনই পারবে না। কারণ আমাদের কাছে অত সময় নেই। সময় বার করেন সাধারণ মানুষের জন্য, উনি সময় বার করেন, এই কথাটা আমি ওনার মুখের উপরে বলেছি।
দেখুন, যেটা বলে দিছি সেটা বলে দিছি। এবার সেই সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো সেটা দরকার ছিল, কিন্তু যখন এই কথাটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে ঘেঁটে কি লাভ, তাই না? দেখুন, কোনো যদি দরকার নেই। পুরো ইতিহাসটা ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে আপনি অনেকেই অনেক কথা বলেছেন। কাউকে হিটলার, কাউকে পাগল, কাউকে ছিচকে, কাউকে দালাল, কাউকে চাপরাশি। এইসব ভাষা বলে কি ঠিক? এবার আপনারা শুনুন, উনি জিজ্ঞেস করছেন এই ভাষাটি ঠিক কিনা। আমি তো নিজেও মাঝে মধ্যে বলে থাকি যে আমি একজন ভাঁড়। আমি আগেও বলেছিলাম, হ্যাঁ, নাচ গান করতাম। এটা তো শাস্ত্রে লেখা আছে যে আমরা নাট্যকার, এটাই আমাদের পেশা। তাহলে কি আপনারা বলবেন যে এটা গালিগালাজ করছি বা আমি খারাপ শব্দ ব্যবহার করছি? শাস্ত্রে লেখা আছে এইসব। আপনি মনে করেন যেটা ভুল শব্দ এই সমাজে, যেটা আর কি ব্যবহৃত নয়, করা যাবে না, এই সমাজের ভাষাগুলো কোথাও না কোথাও সমাজের মধ্যে প্রতিনিয়ত ব্যবহার করতে থাকা উচিত এগুলো। তার কারণ হচ্ছে এতে এর যা উপমা সেটা বজায় থাকে, ঠিক আছে? তো আমি এটা অনুভব করতে পারি, এটা আমার মনে থাকে যে কিসের জন্য আমার এই পরিচিতি। আমাকে নাচ গান করা আর্টিস্ট বলে, আবার কেউ কৌতুক করে ভাঁড় বলে। আজকাল আমি অ্যাক্টর হয়ে গেছি, তারপর অ্যাক্টর হয়ে থেকে স্টার হয়ে গেছি, কিন্তু সেটা অন্য বিষয়। আমি সেলিব্রিটি হয়ে গেছি, সেটা তো আলাদা বিষয়। কিন্তু যেটা সত্যি আপনার পরিচয়, সেই পরিচয়টাকে নিজের মাথায় রাখা উচিত, ঠিক আছে? কারণ সেটাই আপনার উন্নতি করা। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন যে নিজের ওপর হাস্য কৌতুক করতে পারে, তার থেকে বড় আর কেউ হতে পারে না। এটা খুব ভালো কথা। এবার জনতাকে জিজ্ঞেস করে নি। হ্যাঁ, স্যার, আমার প্রশ্ন হলো খাট সভা নিয়ে। আমি এটা জানতে চাইছি যে আমরা সবাই জানি যে রাহুল গান্ধীর ইমেজটা আসলে কি। ওনাকে বেশিরভাগ মানুষই সিরিয়াসলি নেন না, তো স্যার আমি এটা বলতে চাইছি যে আমার প্রশ্ন হলো যে যখন ওনাকে কেউ সিরিয়াসলি নেয় না, তাহলে কি আপনার মনে হয় যে খাট সভা করলে ব্যাপারটা পাল্টাতে পারে? দেখুন, বিষয়টা বোঝার প্রয়োজন আছে যে ব্যক্তি তাকে সিরিয়াসলি নিজেকে নেয়, উনি তার বিষয়ে কথা বলছেন, উনি তার জন্য লড়েছেন, উনি তাদের জমি বাঁচিয়েছেন, উনি গত সরকারের সময় ৭২,০০০ কোটি টাকার ঋণ মুক্ত করিয়েছিলেন কৃষকদের। তো রাহুল গান্ধী, তিনি যার কথা বলছেন তারা কিন্তু ওনাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন। এইসব তো অনেক পুরনো কথা, কিন্তু আমার কাছে আরো নতুন কথা রয়েছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর ফিরে এসে আপকে আদালতে রাজ বাব্বারের ওপর প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। আপনার ওই ডায়লগটা এখনো মনে আছে আমার। हम तुम्हें ऐसी मौत देंगे कि लोग कुत्ते को छोड़कर तुम्हारी मौत की मिसाल देना शुरू कर देंगे। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির অধ্যক্ষ রাজ বাব্বার। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে নেতা আর অভিনেতা রাজ বব্বরের ওপর অভিযোগ হলো যে উনি নিজের রাগ সংবরণ করতে পারেন না। আচ্ছা রাজা, ফিল্মে তো আমরা এটা দেখেছি, আপনার ওই ডায়লগটা এখনো মনে আছে আমার। हम तुम्हें ऐसी मौत देंगे कि लोग कुत्ते को छोड़कर तुम्हारी मौत की मिसाल देना शुरू कर देंगे। কিন্তু এটা কি সত্যি যে আপনার নিজের জীবনেও এতটাই রেগে যান আপনি? সবাই এই ডায়লগটা আপনার মুখ থেকে শুনতে চাইছে। আচ্ছা, দেখুন, আমি এখন অনেক ভদ্র হয়ে গেছি। আমি আমি আপনারা বলছেন বলে বলে দিচ্ছি, কিন্তু এদিকে বলবো না, এদিকেও বলবো না। আমি বুঝতে পারছি না যে मैं तुम्हें ऐसी मौत दूंगा कि लोग कुत्ते की मौत को भूल जाएंगे। আমি এটা খুব ভয় ভয় বলেছি, কারণ কে জানে হয়তো কাল থেকে এই ক্লিপিংসটাই সব জায়গায় চলবে। সব জায়গায় হয়তো এই ক্লিপিংসটাই দেখানো হবে যে রাজবাবুর এরকম বলেছেন। ব্রেকিং নিউজ, এত বড় বড় রাজবাবুরের। কিন্তু আমি আপনাকে আসল কিছু ক্লিপিং দেখাতে চাই। আপনি গাজিয়াবাদে ভোট চাইছিলেন, একজন পুলিশ কর্মী ভিডিও বানাচ্ছিল, সেই পুলিশ কর্মীর আপনি কি অবস্থা করেছিলেন সেটাই আমি আপনাকে ভিডিওতে দেখাতে চাই। किस लिए रिकॉर्ड करा रहे भाई? बातचीत है। अगर कोई गुनाह है तो बताइए, मैं माइक नहीं है, मैं अपने घर में जो है बात नहीं कर सकता क्या?
बताइए ना इंस्पेक्टर साहब, मैं पूछना चाह रहा हूँ आपसे। ऐसा है बादल जी, हम कुछ नहीं कह रहे हैं, आप जो कर रहे हैं। नहीं, आप बड़ा रिकॉर्डिंग कर रहे हैं, फोटोग्राफी कर रहे हैं, आप घर में घुस के कर रहे हैं। मैं पूछना चाहूंगा क्यों कर रहे हैं? ऐसे लोगों को तो बहुत भुगतता हुआ है, और यही लड़ने तो आऊँ कि गुंडागर्दी जो अधिकार जो वहाँ पे अपराध करने वाले उनको तो छेड़ेंगे नहीं। आज दिन गाजियाबाद का नाम बदनाम हो रहा है, टोपी पहन कर वर्दी पहन कर घूम रहे हैं लोग, शर्म नहीं आती है? এবার বলুন আমি কি রাগ করেছিলাম? আপনারা শুধু এটা বলুন যে ধরে নিন আপনি আপনার বাড়িতে, আমি আপনার বাড়িতে এসেছি, আর কোনো পুলিশ কর্মী উর্দি পরে এসে হঠাৎ করে ভিডিও তুলতে শুরু করলো। যদি এটা করা উচিত হয় না আমার, আমি ভুল করেছি। উনি ইউনিফর্মে ছিলেন। না, আমি এই জন্য বলছি কারণ এখানে অনেক ইয়াংস্টার্সরা বসে আছেন যারা উর্দি পরে থাকেন, তাদের সবসময় সম্মান করা উচিত। আর সত্যি এই বিষয়টার জন্য আমি বলতে চাইবো যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং আপনি স্বীকারও করেছেন, খুব বড় ব্যাপার। দেখুন, অনেক কংগ্রেস কর্মী এটা বলেন, এই বিষয়টা খবরের কাগজেও চান্দলিতে ছাপা হয়েছিল। এটা মঞ্চের ওপর অনেক বেশি ভিড় হয়ে গেছিল, আপনি রেগে গেছিলেন আর আপনি বলেছিলেন যে ভাই এই ছোট লোকমি বন্ধ করো, কর্মকর্তারা মঞ্চ থেকে নেমে যাও। আরও একটা জায়গায় একটা ঘটনা ঘটেছিল, এটা লখনৌয়ের ঘটনা। মালা বেশি পরিয়ে দিয়েছিল, আপনি রেগে গিয়ে মালা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আচ্ছা, আপনার নিজস্ব জীবনেও কি বারবার এরকম রাগ হয়? আসলে যখন আমরা আমাদের কাজটাকে ভুলে যাই, আমার সেই জায়গাটাতে খুব অসুবিধে হয়। আমরা যে কাজের জন্য এসেছি, আমাদের প্রায়োরিটিটা কি? আর আমি এটা বলছি যে আপনারা আমায় মালা পরাচ্ছেন, কিন্তু আমায় মালা পরিয়ে তো কিছু হবে না, তাই না? আমরা যে কাজের জন্য এসেছি, আমাদের হাতে সময় খুবই সীমিত। সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। মঞ্চের উপর কতজন লোক উঠবে? বারবার মঞ্চের উপর আমার সাথে এটা ঘটেছে, কিন্তু যে মঞ্চ পলকা থাকে এবং তারপর ভেঙে যায়। যারা ওখানে থাকেন তারা কোনো রকম অ্যারেঞ্জমেন্টও করেন না। এখন একবার আমার পা অলরেডি ভেঙে গেছে, কতবার নিজের পা ভাঙবো বলুন? আচ্ছা, আপনি সেই সময় কি করেন যখন মঞ্চের ওপর আপনার রাগ হয়ে যায়? আমার কাছে একটা ভিডিও আছে তার, সেটা আমি দেখাবো। যখন আপনি রাগ করে মঞ্চ থেকে নেমে গেলেন। আপনারে বললেন আমি কি বা করতাম? আপনারা ভাবুন, হাজার হাজার মানুষ ওখানে নিচে দাঁড়িয়ে থাকেন, আর আমরা মানে আমার মতন যারা নেতারা হন তারা মঞ্চের উপর এতজন মিলে উঠে পড়েন। এই বেচারারা কনফিউজড হয়ে যান। ধরে নেন যদি আপনাকে মঞ্চের উপর উঠতেই হয়, তাহলে আমি নিজে না হয় নিচে চলে আসছি এনাদের সাথে দেখা করতে, কারণ এনাদের সাথে দেখা করতেই তো এসেছিলাম, তাই সেখানেই গেছিলাম যেখানে থাকা উচিত। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ, আপনি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনি কিছুদিন আগে বলেছিলেন যে একজন গরিব মানুষ সারাদিনে দুবেলা খাবার খেতে পারে শুধুমাত্র 28 টাকা খরচা করে। তারপরে সেই কথাটায় আপনি ক্ষমাও চেয়েছিলেন। তো আপনি এরকম কথা বলেনি কেন, যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হয়? আমি খুব আনন্দ পেলাম যে আপনি প্রশ্নটা আমায় করলেন। আজকে রাজ বাব্বর বা হয়তো আপনিও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন, যেখান থেকে আমরা বিলং করি। আমি যে সময় আমার জীবন শুরু করেছিলাম তখন আমি মধ্যবিত্ত পরিবারের থেকে ছিলাম না, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছিলাম। আমার বাবা ছিলেন খালাসি, যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। আর আমরা একটা ঘরের কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে থাকতাম আর কি। এই ব্যাকগ্রাউন্ডটাকে ছেড়ে দিন, তো আমি ওই সেন্সিটিভিটিটা বুঝি। আর আমি এটাও জানি যে আমি যার বিষয়ে কথাটা বলেছিলাম সে এমন একজন ব্যক্তি যার দুবেলা পেট ভরে না। আমার কথাটা শুধু ভাববে না যে 12 টাকা,
যদি দেখতে হয় তাহলে আনন্দীবেন পটেলের সরকারকে দেখুন, যা গুজরাটে আছে। তিনি অঞ্চলে প্রকল্প বানিয়েছেন যেখানে 10 টাকায় সবাইকে পেট ভরে খাবার দেওয়া যায় গরিব মানুষদের, ওনাদের জিওতে। যে জিওর কথা আমি বলছিলাম, উনি যেটা করেছিলেন, যেটা অন্য কেউ করতে পারেনি। উড়িষ্যাতে গিয়ে দেখুন, পট্টনায়ক সাহেবের সরকার, যে ওখানে যেটা হচ্ছে। 12 টাকায় পেট ভরার কথা এক মিনিট বলেছে। রাজবাবরজি, আমি এদের তরফ থেকে একটা কথা বলতে চাই। একটা বয়ান আপনি দিয়েছিলেন 25শে জুলাই 2013 সালে, যখন মহারাষ্ট্রতেও কংগ্রেস পার্টির সরকার ছিল আর দিল্লিতেও আপনার পার্টির সরকার ছিল। আর এক্স্যাক্টলি আপনি এটা বলেছিলেন যে আজও মুম্বাইতে 5 টাকায় আর 12 টাকায় পেট ভরে খাবার পাওয়া যায়, কিন্তু 12 টাকায় তো বড়া পাওয়া যায় না। আমার কথাটা শুনুন। আমি আবারও বলছি যে আপনাদের সবাইকার মানসিকতাটা, মানে আমরা কোথাও না কোথাও মধ্যবিত্ত মানসিকতায়, মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে এই কথাটাকে ভাবি। শুধু এই কথাটার ব্যাপারে ভাবুন, যিনি এই কদিন আগেই, যাকে টেলিভিশনের সব জায়গাতে কদিন আগেই দেখানো হয়েছিল যে একজন ব্যক্তির কাছে তার স্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কাঠ ছিল না, ঠিক আছে? তো উনি একটি বাঁশে বেঁধে তার স্ত্রীর মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিলেন। এবার ওই মানুষটি, ওই ব্যক্তিটির কষ্টটাকে বোঝার চেষ্টা করুন। 60 কিলোমিটার ওইভাবে টেনে নিয়ে গেছিলেন। রাস্তাতে কোনো মিডিয়ার লোক ওনাকে দেখেছিলেন, তারপরে গিয়ে তিনি কোনো সাহায্য পেয়েছিলেন। আচ্ছা, এবার ওই অঞ্চলে এমনও গ্রাম আছে যেখানে কেউ মরে যায় তো তার পরিবারের কাছে তার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্যও পয়সা থাকে না। তারা ওই মৃতদেহের হাড়গুলোকে ভেঙে দেয়, মৃতদেহের পা ভেঙে দেয়, হাত ভেঙে দেয়, হাঁটু ভেঙে দেয়, ঘাড় ভেঙে দেয়, আর তারপর একটা চাদরের মধ্যে সেটিকে বেঁধে পুঁটলি বানিয়ে নিয়ে ঝুলিয়ে নিয়ে যায়। আমি সেই মানুষটির বিষয়ে কথা বলছিলাম। যদি আপনার কথাই ঠিক হয় তাহলে এক মিনিট। যদি আপনার কথাই ঠিক হয় আমি মেনে নিচ্ছি। আপনি গরিব মানুষটার কথা বলছিলেন, দারিদ্রতা সীমারেখার নিচে যারা বাস করেন তাদের কথা। তারা কি 12 টাকা খরচা করে পেট ভরে খাবার খেতে পারবেন? তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন? এই কারণে, ঠিক এই কারণেই যেভাবে করে এই বাচ্চারা এই বিষয়টাতে রিয়াক্ট করেছিল, সেই কারণে। কারণ এটা মধ্যবিত্ত মানসিকতা, মানে যেটা দেখানো হয়েছিল সেটা টেলিভিশনে দেখানো হয়েছিল। যেরকম আমি আবারও ক্ষমা চাইছি, কারণ আমি এটা জানি যে কোথাও না কোথাও আপনিও অনেক কষ্ট করে নিজের জীবন চালান। সেই জন্য আমি এটা বলতেই পারবো না যে আপনি বুঝবেন না। আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে আমি অল্প স্বল্প জানি যে আপনি আপনার জীবনে কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছেন। কিন্তু আমি এটা অবশ্যই বলতে চাই যে যখন টেলিভিশনের চ্যানেলে যখন দেখানো হচ্ছিল যে কোনো রেস্টুরেন্টে কোন খাবারটা কত টাকায় পাওয়া যাচ্ছে, আমি আপনার কথাটাকে এই জন্য থামিয়ে দিইনি, কারণ আজও দাদারের কাছাকাছি রাজ এরোসি বলে একটি রেস্টুরেন্ট আছে, যদিও আমার সাথে কোনো লেনাদেনা নেই সেই রেস্টুরেন্টের। ওখানে একটি পরিবার আছে যারা আজও 12 টাকায় পেট ভর্তি খাবার দেয়। সেজন্য আমার মুখ থেকে কথাটা বেরিয়েছিল। আমার বোনও বলেছিল, দাদা তুমি এই কথাটা কি করে বললে? আমি চুপ করে গেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে খোঁচাটা মধ্যবিত্তদের গায়ে গিয়ে লেগেছে, যে আমি হয়তো ওদের নিয়ে মজা করছি। আমি কখনোই কাউকে নিয়ে মজা ইয়ার্কি করতে চাইনি, বরঞ্চ আমি ওই বেদনাটাকে, যার জন্য ওই 28 টাকা, মানে আমি যে দরিদ্র সীমারেখা নিজের কথা বলেছিলাম, দরিদ্র সীমারেখার নিচে মানুষদের কথা বলছিলাম, ওই হিসেবটা শুধুমাত্র ওই মানুষগুলোর জন্যই ছিল যারা শুধু খাবার খেতে চান, পেট ভরাতে চান আর পরিশ্রম করে নিজেদের জীবন যাপন করতে চান। আমি তাদের জন্য কথাটা বলেছিলাম। রাজবাবরজি, আমরা আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি, সিনেমার বিষয়ে, রাজনীতির বিষয়ে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে ফিরে এসে শুনবো আপকে আদালতে আজকের জাজ স্মিতা গুপ্তার রায় আজকের বিচার প্রক্রিয়ায়। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির অধ্যক্ষ রাজ বাব্বরের উপর। প্রশ্ন করলাম ওনার ফিল্ম ক্যারিয়ার নিয়ে, ওনার রাগের বিষয়ে, ওনার উক্তিগুলোর বিষয়ে, আর উত্তরপ্রদেশে ওনার রণনীতির বিষয়ে। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ স্মিতা গুপ্তার রায় দানের। এটা একটা সাধারণ ধারণা যে বেশিরভাগ সময়তেই রাজনেতাদের রাজনীতির খেলাটা খেলতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু রাজ বব্বর বাবু ওটাকে উল্টো প্রমাণ করে দিয়েছেন। উনি রাজনীতিতে গত 27 বছর ধরে আছেন, মানে যবে থেকে কংগ্রেস পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতার বাইরে রয়েছে। উনি এটাই দেখিয়েছেন আজ, যতটা উনি নিপুণ অভিনেতা ছিলেন অতটাই প্রভাবশালী রাজনেতাও হয়ে উঠেছেন। এরকম বলা হয় যে উনি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে নাটকে অভিনয় করতেন, সেই সময় শাহরুখ খান খুবই ছোট ছিলেন আর এনার অভিনয় দ্বারা প্রভাবিত ছিলেন। 3 বার লোকসভায় সিট জিতেছেন আর রাজ্যসভায় এটা ওনার দ্বিতীয়বার।
ওনার কংগ্রেসের সাথে যাত্রা যেটা মাত্র ৮ বছরের, এরই মধ্যে উনি রাহুল গান্ধীকে এতটাই প্রভাবিত করেছেন যে ওনাকে ইউপিসিসির অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে। আজও উনি কঠিন থেকে কঠিনতম প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিয়েছেন। এই আদালত ওনাকে সব অভিযুক্ত থেকে মুক্ত করছেন। আমরা আশা করছি যে যেই উদ্যম নিয়ে রাজবাব্বা শাহরুখ খানকে প্রভাবিত করেছিলেন, যেভাবে তিনি রাহুল গান্ধীকে প্রভাবিত করেছিলেন, ঠিক সেইভাবেই উনি জনতাকেও প্রভাবিত করতে থাকবেন, ফিল্মে আরও কাজ করবেন, মানুষজনকে বিনোদন করবেন। এই আশা এবং বিশ্বাস নিয়ে আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন অতিথির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।